পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কার্যত গোটা দেশ মোক্ষম জবাব চায়, কি বলতে চান এই বিষয়ে? আমার দৃষ্টিভঙ্গিতে, ইন মাই অপিনিয়ন, এটা একটা নাটকীয় প্লট। যেখানে জঙ্গিরা ঢুকেছে সেখানে জঙ্গিরা ঢোকার কথা না, কিভাবে ঢুকলো এটা আমার প্রশ্ন রইল কেন্দ্রীয় সরকারের কাছে। আমরা 2005 সালেও দেখেছি, 5 সালে না, যে ইয়ের হলো কতটা বললাম। আচ্ছা, এর আগে একটা ঘটনা ঘটেছে ঠিক ইলেকশনের আগে, এইটাও ঠিক বিহারে টিহারে পশ্চিমবাংলায় ইলেকশন এগিয়ে এসছে, এই সন্ধিক্ষণে এই উগ্রপন্থী এই কাজটা করেছে। আমরা তো কাশ্মীর হলো পাকিস্তানের সঙ্গে চিরশত্রুতা কাশ্মীর নিয়ে, এটা আমরা জানি। যেহেতু আমরা জানি, আমরা অ্যালার্টও বেশি ওই এলাকা দিয়েই। আমার জানা নেই, তবে শুনেছি অন্তত 10-20 মিটার পর পর সৈন্য থাকবে বা পাহারাদার থাকবে, বিএসএফ থাকুক বা অন্য কোনো দেশ রক্ষার কাজে যারা ব্রতী তারা থাকবে। তাহলে এই যে পহেলগাঁর যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে, এইখানে ঘটনা ঘটলো কীভাবে, ঢুকলো কীভাবে, ঠিক এই প্রশ্নটা তখনও কলমা বাস বিস্ফোরণে 43 জন সৈন্য মারা গিয়েছিল। সেটার আজ পর্যন্ত তদন্তের কোনো রিপোর্ট জনসাধারণকে জানানো হয়নি। তখন জনগণকে আশ্বস্ত করার জন্য অনেক কিছু বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খাঁ, ছিল তখন প্রধানমন্ত্রী পাকিস্তানের। ইমরান খাঁকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে সার্জিক্যাল স্ট্রাইক করতে, মানে চুনচুনকে সবাইকে মারে, এরকম একটা, আমি তো হিন্দি বলতে পারি না। তাহলে দেখা গেল সারা ভারতবর্ষের সমস্ত টিভি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মানে হাজারে হাজার লোক মারা গেছে। তারপরে দেখা গেল দুটো পায়রা মারা গেছে এক পর্বতের পাশে। এটা সারা ভারতবর্ষই জানে যে এই যে এখন এটা এবার বলেনি, প্রধানমন্ত্রী বলেনি, এবার বলছে প্রতিরক্ষা মন্ত্রী উচিত জবাব দেবে পাকিস্তানকে, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প বলেছে, এক্ষুনি দেবে। আজ অব্দি পারেনি, পারবে না, এটা জানা কথা। এটা একটা প্লটটা হলো নাটকীয় প্লট। নাটক সাজিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নাটক লাগিয়েছে তাদের লোক দিয়ে, যারা আজকে আমরা পাকিস্তানি মানে উগ্রপন্থী বলছি, তারা আসলে আমাদের এই দেশের যারা পরিচালক তাদেরই কোনো আত্মীয় স্বজন, নাহলে এই জায়গায় ঢুকতেও পারে না, ওই জায়গায় ঢুকে এতগুলি মানুষের প্রাণ নিতে পারে না। এটা অনেক গভীর ষড়যন্ত্র। এবং শুধু তাই না, ভাইরালে বা সোশ্যাল মিডিয়ায় এটাও দেখেছি যে তাদের হুন্ননা মুসলিম বেছে বেছে টেরোরিস্টরা কোনোদিন মারে না। টেরোরিস্টরা আছে, মেরে দিলে দিয়ে চলে যায়, এখানে বেছে বেছে মেরেছে, এরকম কথা উঠেছে। সেখানে আমরা এখন আমাদের যে নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারতবর্ষ যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে, তার একটাই কারণ, ধর্মের বিভাজনের ভিত্তিতে যদি রাজত্ব করা হয়
এক ধর্মের মানুষকে যদি কালিমা লিপ্ত করতে হয় তাহলে তাই সন্ত্রাস করেই তারা এইভাবে চালিয়ে যাবে। ভারতবাসী কি ভাবছে আমি জানি না, এটা আমার ভাবনা। এইভাবে এত ভারতবর্ষের মতো একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ চলতে পারে না। এতগুলি মানুষকে ধোঁকা দিল, এখনো কোনো মানুষের কোনো সেরকম কোনো প্রতিবাদ নেই। তা আমি ভুল করছি কিনা জানি না। আমি যেটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, সংবাদপত্রে পেয়েছি, যে কোনো টিভিতে পেয়েছি, তার ভিত্তিতে আপনাকে আমি সেই উত্তরটা দিচ্ছি। এটা পরিকল্পিত। ঝন্টু আলী শেখ ভারতবর্ষে সেই শহীদ জওয়ানের মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। একটি কল রেকর্ডিংও ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে বিজেপি জেলা সভাপতি বলেছেন এই অঞ্চলে তাদের কোনো ভোটার নেই, তাই তাদের পরিবারের সাথে দেখা করেও কোনো লাভ নেই। শুধু ভাইরালটা একেবারে পরিষ্কার কণ্ঠ বোঝা যাচ্ছে। হ্যাঁ, জেলার সভাপতি নিজের সব তিনি বলেছেন আমরা ভোট দেখব, কে মরল সেটা দেখব না। মুসলমান মরেছে, এখানে গিয়ে লাগবে আমার একটা ভোট বাড়বে? বাড়বে না। তবু তার দলেরই একজন তাকে রিকোয়েস্ট করছিল যে আমাদের এই এলাকার লোক বিভিন্ন দল থেকে যাচ্ছে ওই শহীদ পরিবারকে মানে সান্ত্বনা দিতে, কিন্তু বিজেপির সভাপতির বক্তব্য যে আমি ভোটের লাভে রাজনীতি করি, ভোট ছাড়া আমার কাছে কোনো কথা নেই, এখানে গেলে আমার ভোট বাড়বে না, আমরা যাব না। তাহলে বিজেপির পরিচয়টা আগে যা বলেছি, আরো আগেও যা বলেছি বিভিন্ন সময়ে, বিজেপি কোনো রাজনৈতিক দল নয়, মানুষের দল নয়। বিজেপি কার দল আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কোন সময় মুসলিমকে তুলে ধরে, কোন সময় হিন্দুদের তুলে ধরে, এই কোন সময় কি কখন কি করে এরা। যখনই কোনো স্বার্থ উদ্ধার করতে তখনই একটা দুর্ঘটনা ঘটাবে, এটা ঠিক। যাকেই করুক, সে আমাকে মুরগি করুক আর আপনাকে মুরগি করুক, দুর্ঘটনা একটা ঘটাবেই। আজকে ওদের যে গ্যাসের দাম বৃদ্ধি ইত্যাদি জিনিসপত্রের দাম বৃদ্ধি, এটাকে চাপার দেওয়ার জন্য এই সমস্ত করছে। আরেকদিকে বিহারে ইলেকশন, এটাকে ইলেকশনটাকে জেতার জন্য জানি না মানুষ কীভাবে নেবে। আমার দৃষ্টিভঙ্গিতে এই রকম রাজনৈতিক দল যদি কেন্দ্রীয় শাসনকর্তা হয় তো দেশের ভবিষ্যৎ একটা ভোটও পাওয়া উচিত না। আমি এইটা এখনো বুঝে উঠতে পারিনি যে সে বিগত বছরের এই যে পলামোর দুর্ঘটনাটা এখনো কেন তদন্ত করে প্রকাশ পেল না, দোষী সাব্যস্ত হলো না কেন? কেন্দ্রীয় সরকার সেই জবাবটা দিচ্ছে না কেন? দেশবাসী জানতে চায়, সত্যটা দিচ্ছে না। এইটাও ঠিক তাই। দুই একটা পেটুয়া চ্যানেল আছে এই পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ছে। ওই পাকিস্তানের কোনো ঘটনা ঘটেছে? এখন সমস্ত টিভি চ্যানেল তো মোটামুটি ওদের গদ্দান পর্যন্ত বিক্রি দেওয়া আছে অমিত শাহের কাছে। ওরা বিরুদ্ধে বলতে পারবে না, সঠিক কথা বলতে পারবে না। এখন সঠিক কথা সাধারণ মানুষ বলবে, সোশ্যাল মিডিয়াই বলবে। এখন সেই পরিপ্রেক্ষিতে আমি যতটুকু আমার অভিজ্ঞতা, পরপর দুটো ঘটনা থেকে এবং ঘটনার পর যে তাদের অ্যাকশান কি একটা সরকারের, সেটা বুঝে আমি বলছি পুরোটাই নাটক। এত সুন্দর স্ক্রিপ্ট অমিত শাহ লিখেছে, অপূর্ব। হাততালি পেতে উনি অভিনয় করছে, তো হাততালি দেওয়ার মতন অমিত শাহ অভিনয়টা করল। কিন্তু 28টা পরিবারের হেড মারা, অত্যন্ত বেদনাদায়ক। মানুষের মূল্য বিজেপির কাছে নাই। বিজেপির কাছে একটা বিচ্ছিন্নতাবাদ কাজ করে, যে মরক মরক, যে বাচক বাচক, আমার শাসনটা চাই, আমার চেয়ারটা চাই, এটা বিজেপি। আরেকদিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি তুলে ধরতে চাই। বর্তমানে তিনি বিশ্ববন্দিত জননেত্রী। আমি বলছি না, আমি দল করি বলে বলছি না, সারা বিশ্বের মানুষ বলছে। আজকে এই যে আমরা হিন্দুত্ববাদ করে ওরা, আমাদের নেত্রী এই যে দুর্গাপুজোটাকে সারা বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরেছে,
তা দুর্গাপূজা কি মুসলমানরা পারে? পারেনি কেন? ওরা আগে ওই জায়গায় নিয়ে যেতে আগে তো ওরা সময় পেয়েছে। কেন সিপিএম করেনি, কেন বিজেপি করেনি? এই দুর্গাপুজোটা হেরিটেজ তকমা পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। তাহলে এইরকম মুখ্যমন্ত্রী পাওয়া, আর আমাদের স্বপ্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৭-৭৮ বছর প্রায় ভারতবর্ষ স্বাধীন হয়েছে, স্বাধীনতা উত্তর এইরকম মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে আমার দেখা নেই, শোনাও নেই, ইতিহাসও এরকম মুখ্যমন্ত্রী দেখতে পারে, যে মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সাধারণ মানুষের চিন্তা করে। সিংহাসনে বসেই কেন্দ্রীয় সরকার আদানি আম্বানির কথা চিন্তা করছে, আর মমতা ব্যানার্জি চিন্তা করছে যেই লোকটা মারা গেছে তাকে দাহ করার টাকা নেই, সেই সমবেতি প্রকল্প মমতা ব্যানার্জি খুলেছে। ধন্যবাদ জানাই আমার মুখ্যমন্ত্রীকে, আমার স্বপ্নের মুখ্যমন্ত্রী। উনি যেন চিরকাল মানুষের জন্য করে যেতে পারে, এই প্রার্থনা ভগবানের কাছে করে আমার বক্তব্য এখানে শেষ। নদিয়ার নবদ্বীপ পৌরসভা এক প্রাচীনতম পৌরসভা। সার্ধশতবর্ষে পদার্পণ করতে চলেছে এই পৌরসভা। নবদ্বীপ শহরকে নতুন করে সাজিয়ে তোলাই পৌরসভার একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই ৪৫ কোটি টাকা ব্যয় ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ, ১১২ কোটি টাকা ব্যয় আর্সেনিক মুক্ত জল শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া, নবদ্বীপে আগত ভ্রমণ পিপাসুদের জন্য যুববাস নির্মাণ, নবরূপে আনন্দকানন পার্ক, তৃতীয় বৈদ্যুতিক চুল্লি, বিবেকানন্দ স্টেডিয়াম, এছাড়াও ৬ কোটি টাকা ব্যয়ে তাঁতিবাজার নির্মাণের কাজ শেষ হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, গৌরাঙ্গ সেতু থেকে ফাঁসিতলা সংযোগকারী রাস্তা নির্মাণ, গৌরাঙ্গ বিহার, ভারতী চতুষ্পাঠী মহাবিদ্যালয়, উন্নত লঞ্চ ব্যবস্থা, যানজটমুক্ত বাইপাস তৈরি, স্পোর্টস একাডেমি ইত্যাদির কাজ এখন বাস্তবায়নের পথে। এছাড়াও হেরিটেজ শহর নবদ্বীপকে যানজট মুক্ত রাখার জন্য বাইপাস রোডের পাশাপাশি মাননীয় পৌরপতি মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সার্কুলার রোডের কাজ শীঘ্রই শুরু হবে। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে।